পরদিন ফারিহা ভার্সিটিতে এসে ক্লাসে গিয়ে দেখল নৌশিন শিহাব বসে আছে। ফারিহা গিয়ে ওদের সাথে বসলে নৌশিন উৎফুল্ল হয়ে বলে উঠল, ফারিহা, ঢাকায় কবে আসলি? কেমন আছিস? ভালো আছি, তোরা কেমন আছিস? হ্যাঁ, আমরা ভালোই আছি। তোর কথা বল, কক্সবাজার কেমন ঘুরলি হুমম? নৌশিনের কথা শুনে ফারিহা একটু চুপ হয়ে গেল, কারণ কক্সবাজার গিয়ে তো ওর সব শেষ। ফারিহার সাথে এত কিছু হয়েছে, কিন্তু ফারিহা নৌশিনকে বুঝতে না দিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, খুব ভালো ঘুরেছি, অনেক মজা হয়েছে। শিহাব সন্দিহান চোখে তাকিয়ে বলল, তোর চোখ মুখ এরকম লাগছে কেন? সব ঠিক আছে তো? শিহাবের কথা শুনে ফারিহা থতমত খেয়ে গেল। তারপর কোনো রকমে জোরপূর্বক হেসে বলল, কই, কিরকম লাগছে? আমি ঠিক আছি। এখন বল, তোরা এই দুদিন আমাকে মিস করিসনি? নৌশিন ফারিহাকে জড়িয়ে ধরে বলল, অনেক মিস করেছি। ফারিহা, আয়ান ভাইয়ার সাথে তুই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, খারাপ থাকবো কেন? শিহাব বলল, কিন্তু আয়ান ভাইয়া তো আঙ্কেলের থেকে প্রতিশোধ নেয়ার জন্য তোকে বিয়ে করল। তোর সাথে এত ভালো ব্যবহার করে, ঘুরতে নিয়ে যায়। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। ঘুরতে নিয়ে যায়। তোরা এত প্রশ্ন করছিস কেন? আমাকে 2 দিনের নোটগুলো দে। ফারিহা কথা ঘুরিয়ে অন্য কথা বলতে থাকল। শিহাব কিছু একটা সন্দেহ করে, কিন্তু ফারিহা খুব দক্ষতার সাথে ব্যাপারটা এড়িয়ে গিয়েছে। ফারিহা আজকে একটা ফুলহাতা লাল রঙের ড্রেস পরেছে, সাথে কালো হিজাব। এর জন্য ওর হাতের আর গলার দাগগুলো বোঝা যাচ্ছে না, যদিও ঠোঁট আশপাশ অনেক ফুলেছিল। ফারিহা মেকআপ দিয়ে সেগুলো ঢেকে দিয়েছে। ক্লাস শেষে ফারিহা, শিহাব, নৌশিন রেস্টুরেন্টে গেল। ফারিহা রেস্টুরেন্টে এসে কিচেনের দিকটা সব ঠিক আছে নাকি দেখছিল, তখন শিহাব এসে বলল, ফারিহা, তুই আবার কাজ করছিস? এমনিতে গতকালকে জার্নি করে এসেছিস, তারপর আজকে ভার্সিটিতে আসলি, এখন কি কাজ না করলে হয় না? ফারিহা হেসে বলল, আরে, কাজ করছি না তো, সব ঠিক আছে কিনা দেখছি। তোর এত আমার খেয়াল রাখতে হবে না, নৌশিনের খেয়াল রাখো। শিহাব ভ্রু কুঁচকে বলল, আমি কেন ওর খেয়াল রাখতে যাব? ফারিহা দুষ্টু হেসে বলল, বুঝি বুঝি, সবব বুঝি। শিহাব কিছু বলতে যাবে, তখন নৌশিন এসে বলল, ফারু আঙ্কেল এসেছে। মিস্টার আজাদ এসেছে শুনে ফারিহা একটু ভয় পেয়ে গেল, কেননা রেস্টুরেন্টের বাইরে আয়ানের বডিগার্ডরা আছে। আয়ানের কাছে নিশ্চয়ই খবর যাবে যে ফারিহা মিস্টার আজাদের সাথে কথা বলেছে। এসব ভেবে ফারিহা ভয়ে সিটিয়ে গেল। শিহাব ফারিহার চোখমুখ দেখে বলল, ফারিহা, তোর বাবা এসেছে, যা, দেখা করবি না? ফারিহা শিহাবের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসল। ফারিহা ও চায় ওর বাবার সাথে দেখা করতে, কথা বলতে, কিন্তু তার জন্য আয়ান ওর সাথে কি করতে পারে সেটা ফারিহার অজানা নয়। ফারিহা আস্তে আস্তে হেঁটে কিচেন প্লেস থেকে বের হয়। ফারিহাকে আসতে দেখে মিস্টার আজাদ এক প্রকার দৌড়ে গিয়ে ফারিহাকে জড়িয়ে ধরল। তারপর অস্থির কণ্ঠে বলল, মামুনি, তুই ঠিক আছিস? আমি তোকে আর ওই আয়ানের কাছে যেতে দেব না। তার জন্য আমার যা করতে হয় করব। আমি তোকে আর কষ্ট পেতে দিব না। আই এম সরি মামুনি, আমি তোকে রক্ষা করতে পারিনি। আই এম সরি। মিস্টার আজাদের কথা শুনে ফারিহা অবাক হয়ে গেল। ও বুঝতে পারছে না বাপি কি বলতে চাইছে।
ফারিহা জোরপূর্বক হেসে বলে, বাপি কি বলছো এসব? কিসের কষ্ট? আমি তো ঠিক আছি। মিস্টার আজাদ ফারিহাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে ফারিয়ার গালে হাত রেখে বলল, আমার কাছে আর কিছু লুকাস না ফারিহা। আমি সব জানি। কি জানো? আয়ান তোকে কক্সবাজার নিয়ে গিয়ে অনেক অত্যাচার করেছে, তাই না? আয়ানকে তো আমি ছাড়ব না। এতদিন শুধু চুপ ছিলাম তোর কথা শুনে, কিন্তু আমি জানতাম না তুই আমাকে মিথ্যে বলছিস। বাপি, আমি কোনো মিথ্যা বলিনি। কি বলছো তুমি এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিস্টার আজাদ পকেট থেকে ফোন বের করে একটা অডিও চালু করল। ওখানে স্পষ্ট শোনা যাচ্ছে ফারিহা চিৎকার করে আয়ানকে ছাড়তে বলছে। আয়ান ফারিহার সাথে জোরাজুরি করছে আর ফারিহা চিৎকার করে বলছে, আমার কষ্ট হচ্ছে, ছাড়ুন প্লিজ, জজ এরকম করবেন না। বাপ্পি। অডিওটা শুনে ফারিহা থম মেরে দাঁড়িয়ে থাকল। এখানে শিহাব আর নৌসিনও ছিল। ওরা দুজনই স্তব্ধ হয়ে ফারিহার দিকে তাকাল। ফারিহার উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল, তারপরও মেয়েটা এত শান্ত আছে কিভাবে? ফারিহা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে মিস্টার আজাদ বলল, তুই এতদিন বলেছিলি তুই আয়ানের সাথে ভালো আছিস, তাই আমি কিছু বলিনি। কিন্তু এইটার পর আমি আর তোকে আয়ানের কাছে যেতে দিব না। তুই আমার কাছেই থাকবি, দেখি আয়ান কি করতে পারে। কিছুক্ষণ পর মিস্টার আজাদ আবার বলল, আমাকে ক্ষমা দিস মা, আমি তোকে রক্ষা করতে পারিনি। তোর সাথে আয়ান এরকম করল, কিন্তু আমি তোকে রক্ষা করতে পারিনি। ফারিহা চুপচাপ সব শুনছে। ফারিহা শুধু ভাবছে আয়ান কি করে এরকম একটা জঘন্য কাজ করতে পারল। কিছুক্ষণ পর ফারিহা শান্ত কণ্ঠে মিস্টার আজাদকে বলল, এটা তুমি কোথায় পেলে? তোমাকে কে দিল এটা? আয়ান দিয়েছেন। আর আমাকে বলেছে ও তোকে আরো আর অত্যাচার করবে, আমি নাকি কিচ্ছু করতে পারবো না। কিন্তু এবার আমি দেখিয়ে দেব যে আমি আমার মেয়ের জন্য কি করতে পারি। ফারিহা থম মেরে পাশে থাকা চেয়ারে বসল। আয়ান ফারিহার কষ্টগুলো মিস্টার আজাদকে শোনানোর জন্য এসব রেকর্ড করেছে। মেয়েকে জোর করছে আর সেই অডিও বাবাকে দিচ্ছে। ছি। ফারিহা জানত আয়ান খারাপ, কিন্তু এতটা খারাপ কখনো কল্পনা করতে পারেনি। মিস্টার আজাদ ফারিহার কাঁধে হাত রেখে বলল, ফারিহা বাড়ি চল। না বাপি, আমি যাব না। মিস্টার আজাদ অবাক হয়ে বলল, ফারিহা তুই এখনো ওই আয়ানের কাছে যাবি? দেখ, তোর জীবনে এই কিছুদিন যা হয়েছে সব ভুলে যা। তোকে আবার নতুন করে সব শুরু করতে হবে। চাইলে শুরু করা যায় না বাপি। আর আমি যদি এখন বাড়ি যাই আয়ান তোমাকে ছাড়বে না। তো কি হয়েছে? আমি ওর সাথে লড়তে রাজি, কিন্তু আমি আর তোকে কষ্ট পেতে দেখতে পারবো না মা। ফারিহা মিস্টার আজাদের হাত ধরে বলল, বাপি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি যেতে পারবো না। ফারিহা জানে ফারিহা যদি এখন মিস্টার আজাদের সাথে বাড়ি যায় তাহলে আয়ান ওর বাবার অনেক বড় ক্ষতি করবে। আয়ানের ক্ষমতা সম্পর্কে এই কিছু দিনে ফারিহার ধারণা হয়ে গিয়েছে। ফারিহা চায় না ওর বাপির কোনো ক্ষতি হোক। দরকার হলে ও সব কষ্ট সহ্য করবে, কিন্তু ওর বাপি যেন কষ্ট না পায়। ফারিহা চুপ করে বসে আছে দেখে শিহাব ফারিহাকে ওর দিকে ঘুরিয়ে বলল, ফারিহা তুই আমাদের এসব কিছু বললি না কেন? তুই এত ভালো অভিনয় করতে কবে থেকে শিখলি? নৌসিন এসে ফারিহার গালে হাত রেখে বলল, তুই এত কষ্টে আছিস কিন্তু আমাদেরকে বুঝতে দিসনি কেন? কেন সব লুকাচ্ছিস? কি করে এসব সহ্য করছিস তুই? ওই লোকটা তোর সাথে। নৌসিন চুপ করে গেল।
ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ফারিহার আচরণ থেকে ওরা একটুও বুঝতে পারেনি যে ফারিহা এত কষ্টে আছে। শিহাবের ফারিহা হাত ধরে বলল, ফারিহা আঙ্কলের কথা শুন, বাড়ি ফিরে যা, পরে যা হবে দেখা যাবে। ফারিহা ওর বাপির দুহাত ধরে বলল, বাপি আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কেন তোমাকে এতদিন কিছু বলিনি। তুমি উনার উপরেও রাগ করে আছো, কিন্তু আমাকে উনার সাথেই থাকতে হবে। প্লিজ বোঝার চেষ্টা করো, আমার কোনো উপায় নেই। মিস্টার আজাদ তাচ্ছিল্য হেসে বলল, আমি জানি তুই কেন আমার সাথে যেতে চাচ্ছিস না। আয়ান নিশ্চয় তোকে হুমকি দিয়েছে যে আমার সাথে গেলে আমার ক্ষতি করে দেবে, তাই না? ফারিহা চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকল। মিস্টার আজাদ হেসে ফারিহার মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে এত ভালোবাসিস? কিন্তু আমিও যে তোকে ভালোবাসি। তোর কষ্টগুলো আমি দেখতে পারবো না। ফিরে চল। ফারিহা মিস্টার আজাদকে জড়িয়ে ধরে বলল, আমি পারবো না বাপি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেখতে পারবো না, আমার যাই হয়ে যাক না কেন। আই লাভ ইউ বাপি, আই লাভ ইউ সো মাচ। এটা বলে ফারিহা মিস্টার আজাদকে ছেড়ে ওর ব্যাগ নিয়ে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। মিস্টার আজাদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার আজাদ পেছনে থেকে ফারিহাকে ডাকলেও ফারিহা শুনল না। মিস্টার আজাদ ধপ করে চেয়ারে বসল। নৌসিন তাড়াতাড়ি করে এক গ্লাস পানি এনে মিস্টার আজাদকে দিয়ে বলল, আঙ্কেল শান্ত হন, একটু পানি খান। মিস্টার আজাদ নৌসিনের হাত থেকে গ্লাস নিয়ে পানি খেল। নৌসিন আবার বলল, আঙ্কেল ফারিহাকে ভুল বুঝবেন না, ওর দিক থেকে ও সঠিক। আমার মনে হয় আয়ান খান ওকে কোনো হুমকি দিয়েছে, তাই ও আপনার সাথে যেতে চাচ্ছে না। ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। মিস্টার আজাদ কিছু না বলে চুপচাপ মাথা নাড়াল। আজকে নিজেকে খুব অসহায় লাগছে। ওনার মেয়েকে কেউ দিনের পর দিন অত্যাচার করছে, কিন্তু উনি কিচ্ছু করতে পারছে না। নিজের মেয়ের আর্তনাদ যদি বাবা শুনে, তখন সেই বাবার মনের অবস্থাটা কি হতে পারে। বাড়িতে এসে ফারিহা দৌড়ে রুমে চলে আসল। তারপর বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করে দিল। আয়ান কি করলে পারল ওই অডিওটা মিস্টার আজাদকে দিতে? ওর বাপি কত কষ্ট পেয়েছে। লজ্জায় ঘৃণায় কষ্টে ফারিহা হাউমাউ করে কান্না করছে। সবসময়ের মতো এবারও আয়ানের বডিগার্ডরা আয়ানকে ফোন করে বলে যে মিস্টার আজাদ ফারিহার সাথে দেখা করতে রেস্টুরেন্ট এসেছিল। আয়ান এবার কিছু বলে না, উল্টো বাঁকা হাসে। কারণ আয়ান জানে আজকে কেন মিস্টার আজাদ ফারিহার সাথে দেখা করতে গিয়েছে। আয়ানের বডিগার্ডরা বলেছে মিস্টার আজাদকে নাকি খুব অস্থির দেখাচ্ছিল। আয়ানের শুনেই এত মজা লাগছে, দেখলে তো আরো ভালো লাগত। কিন্তু ফারিহার কি অবস্থা? আয়ান কি যেন ভেবে ল্যাপটপ অন করল। আয়ানের পুরো বাসায় সিসি ক্যামেরা আছে, আর তার ফুটেজ ওর ল্যাপটপের সাথে কানেক্ট করা। আয়ান ওদের রুমের ফুটেজ চালু করে ভ্রু কুঁচকে ল্যাপটপের স্ক্রিনে দিকে তাকাল। ফারিহা বিছানায় উপর হয়ে শুয়ে কান্না করছে। ফারিহার কান্না দেখে আয়ানের অস্থির অস্থির লাগছে। কিন্তু আয়ান এই ভেবে নিজেকে বুঝায় যে ফারিহা ও শত্রুর মেয়ে, আর শত্রু কান্না দেখলে অস্থির না খুশি হওয়ার কথা। কিন্তু আয়ান খুশি হতে পারছে না। রাতে আয়ান বাসায় ফিরে রুমে এসে দেখল ফারিহা স্টাডি টেবিলে বসে আছে। সামনে একটা বই খোলা, কিন্তু দেখে বোঝা যাচ্ছে ওর পড়াশোনায় কোনো মনোযোগ নেই। একদৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে। আসলে ফারিহা আয়ানের কথা ভাবছে।
ফারিহাকে জোর করা হচ্ছে আর সেই চিৎকার ওর বাপিকে শোনাল। ওর বাপির মনের অবস্থা কি হবে সেটা ভেবেই ফারিহার বুক কেঁপে উঠল। ফারিহা জানে মিস্টার আজাদ আজকে অনেক কষ্ট পেয়েছে। মুখে না বললেও ফারিহা ওর বাবাকে বুঝতে পারে। আয়ান একটু শব্দ করে ল্যাপটপটা টেবিলের উপরে রাখল। শব্দ শুনে ফারিহার চমকে ওঠে, পাশ ফিরে দেখল আয়ান এসেছে। ফারিহা স্টাডি টেবিল থেকে উঠে আয়ানের সামনে গেল। ওর চোখ মুখ অস্বাভাবিক রকমের শান্ত। আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি খুলতে থাকল। ফারিহা আয়ানের কাছে গিয়ে বলল, আপনি বাপিকে কি বলেছেন? আয়ান না বোঝার ভান করে বলল, কি বলেছি? হেই, তুমি কি আবার মিস্টার আজাদের সাথে কথা বলেছ নাকি? একদম না জানার নাটক করবেন না। আপনি বাপিকে ওই অডিওটা দিলেন কেন? আপনি কি করে এটা করতে পারলেন? কেন অডিওটা শুনে মিস্টার আজাদ কান্না করেছে নাকি? ঈশ্বর, আমি মিস করলাম। আচ্ছা, মিস্টার আজাদ কিভাবে কান্না করল? কতটা কষ্ট পেয়েছে? ফারিহা বলো না। ফারিহা অবাক চোখে আয়ানকে দেখছে। আয়ান এতটা জঘন্য ফারিহা ভাবতে পারেনি। ফারিহা বলল, আপনি অমানুষ জানতাম, কিন্তু এতটা অমানুষ সেটা কল্পনাও করতে পারিনি। ছি। ফারিহার কথা শুনে মুহূর্তেই আয়ানের রাগ উঠে গেল। আয়ান রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু পারছে না। আয়ান তেড়ে গিয়ে ফারিহার গাল চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে বলল, একদম আমাকে ছি বলবি না। আর কি বললি তুই, আমি অমানুষ? হ্যাঁ, আমি তো অমানুষী। জানিস না তুই? শক্ত করে ধরায় ফারিহা ব্যথা চোখে জল এসে পড়ল। তবুও নিজেকে শক্ত রেখে বলল, জানি তো, কিন্তু আপনি কি করে ওই কাজটা করতে পারলেন? আপনি আমাকে যা করার আমাকে করেন, কিন্তু বাপিকে কেন কষ্ট দিলেন? আপনি কাজটা ঠিক করেননি। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, তোর বাপিকে কষ্ট দেওয়াই আমার মূল উদ্দেশ্য। ফারিহা আর যাই হোক ওর বাপির কষ্ট সহ্য করতে পারে না। তাই ফারিহা রেগে গেল। ফারিহার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার পরেও ফারিহা আয়ানকে কিছু বলতে পারেনি। কিন্তু আজকে মিস্টার আজাদের কান্না মাখা চেহারা দেখে নিজেকে ঠিক রাখতে পারল না। ফারিহা আয়ানের শার্টের কলার ধরে বলল, আমার সাথে যা করার করেন। আমাকে মেরে ফেলেন, আরও 100 বার আমাকে ধর্ষণ করেন, কিন্তু আমার বাপিকে কিছু করলে আমি আপনাকে ছাড়ব না। শার্টের কলার ধরায় আয়ান রেগে গেল। এত বড় মাফিয়া হওয়া সত্ত্বেও, এত জনকে মারার পরেও কেউ আয়ানের গায়ে হাত তুলতে পারেনি। আর ফারুহা ওর শার্টের কলার ধরল। আয়ান রাগ কন্ট্রোল করার চেষ্টা করে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ছাড়ো। ফারিহার রাগ উঠে গিয়েছে। ও কি করছে নিজেও বুঝতে পারছে না। ফারিহার খেয়াল নেই যে এই মুহূর্তে ও আয়ানের শার্টের কলার ধরে রয়েছে। ফারিয়া আরো শক্ত করে ধরে বলল, ছাড়ব না। কি করবেন আপনি? আয়ান ফারিহাকে ঝটকা মেরে সরিয়ে ফারিহার দুগালে ঠাস ঠাস করে দুটো চর মেরে দিল। চর খেয়ে ফারিহা স্তব্ধ হয়ে গেল। আয়ান ফারিহার মুখটা সোজা করে ধরে বলল, এই আয়ান খানের হিংস্র তুই এখনো দেখিসনি। আর তুই কি বললি আমি তোকে ধর্ষণ করেছি? শুনে রাখো, তোকে আমি এমনি এমনি বিয়ে করিনি। তুই আমার বিয়ে করা বউ, তোর সাথে আমি যা ইচ্ছা তা করতে পারব। আর একটা কথা, আর কখনো আমার সাথে উঁচু গলায় কথা বলতে আসলে চর তো দূরে থাক, এর থেকে ভয়ঙ্কর কিছু হবে। মাইন্ড ইট। আয়ান ফারিহাকে ধাক্কা মেরে ফেলে ওয়াশরুমে চলে গেল।
ফারিহা মূর্তির মতো ফ্লোরে বসে রয়েছে আর চোখ দিয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। মিস্টার আজাদ বসার রুমে সোফায় মাথায় হাত দিয়ে বসে রয়েছে। দুপুরে ফারিহা রেস্টুরেন্টে থেকে চলে যাওয়ার পর উনিও বাসায় চলে আসে। মিস্টার আজাদ দুপুর থেকে এখনো কিছু খায়নি। ফারিহার চিন্তায় বারবার অস্থির হয়ে উঠছে। মিস্টার আজাদের নিজের উপর নিজের ঘেন্না হচ্ছে। তার মেয়ের চিৎকার করে ওকে বাঁচাতে বলল, কিন্তু মিস্টার আজাদ কিছু করতে পারল না। অডিওটা শোনার পর মিস্টার আজাদ ঠিক করেছিল যেভাবেই হোক ফারিহাকে আয়ানের কাছে যেতে দেবে না। কিন্তু এখন তো ফারিহাই আসতে চাচ্ছে না। মিস্টার আজাদ জানে আয়ান নিশ্চয় ফারিহাকে কোনো হুমকি দিয়েছে। মেয়েটা ওনাকে প্রচুর ভালোবাসে, তার বাবার কোনো ক্ষতি হোক এমন কিছু করবে না। দরকার হলে নিজে কষ্ট হবে কিন্তু বাবাকে ভালো রাখবে। হলো রুমের দেয়ালের ফারিহার একটা বড় হাসিমুখের ছবি আছে। ছবিটাতে ফারিহার কাঁধ পর্যন্ত দেখা যাচ্ছে। ফারিহা অন্যদিকে তাকিয়ে হাসছে আর চুলগুলো উড়ছে। দুগালে দুটো টোল পড়ে আছে। মিস্টার আজাদ একদৃষ্টিতে মেয়ের ছবির দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাই যে উনার সবকিছু। মেয়েটা কষ্টে থাকলে উনি কি করে ভালো থাকবে? আর যেখানে ফারিহা আসতে চাচ্ছে না সেখানে মিস্টার আজাদ কি করতে পারে? স্যার, ডিনার করবেন না? আপনি দুপুর থেকে কিছু খাননি। এভাবে থাকলে তো শরীর খারাপ করবে। মিস্টার আজাদ হনুফা বেগমের কথা শুনে মাথা তুলে তাকাল। হনুফা বেগম ফারিহার মা থাকতেই এই বাড়িতে কাজ করত। মিস্টার আজাদ রাজনীতির কাজে ব্যস্ত থাকত, তাই মা মারা যাওয়ার এই হনুফা বেগমই ফারিহাকে বড় করে। যেদিন ফারিহা কিডন্যাপ হয়েছিল সেদিন সব শুনে হনুফা বেগম অজ্ঞান হয়ে গিয়েছিল। কারণ উনিও ফারিহাকে মেয়ের মতো ভালোবাসে। এ বাড়িতে আরও সার্ভেন্ট আছে কিন্তু ফারিহা হনুফা বেগমের কাছে বেশি থাকত। কিছুক্ষণ পর মিস্টার আজাদ বলল, আমি খাব না। যাও। স্যার, এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বেন। আমি কিন্তু ফারিহা মামুনিকে বলে দিব। হ্যাঁ, বলো না প্লিজ, তাড়াতাড়ি বলো, ও যেন চলে আসে। আয়ান আমাকে যা করার করুক, তবু আমি ওকে আর কষ্ট পেতে দিব না। স্যার, মামুনি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। ও যা করেছে নিশ্চয়ই ভেবেচিন্তে করেছে। না, ও যা করেছে ঠিক করছে না। ও আমাকে বাঁচানোর জন্য নিজে এভেবে কষ্ট পেতে পারে না। আর এখন তো আমার কথাও শুনছে না। আমি কোথায় যাব? স্যার, প্লিজ চিন্তা করবেন না। সব ঠিক হয়ে যাবে। আপনি খাবারটা খেয়ে নিন। না হলে মামুনির সবসময় শুনলে কিন্তু আরও কষ্ট পাবে। আপনি তো জানেন আপনি অসুস্থ হলে মামুনি কত অস্থির হয়ে পড়ে। হনুফা বেগমের কথা শুনে মিস্টার আজাদ মুচকি হাসল। মেয়েটা ওনাকে প্রচুর ভালোবাসে। একবার মিস্টার আজাদের সামান্য জ্বর হয়েছিল। ফারিহা সে কি কান্নাকাটি! যতক্ষণ না মিস্টার আজাদ সুস্থ হয়ে উঠেছে ততক্ষণ মিস্টার আজাদের বিছানার পাশে বসেছিল। মাথায় হাত বুলিয়ে দেওয়া, জলপট্টি দেওয়া, ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সব নিজ হাতে করেছে। ফারিহা ছোট হলেও বাবাকে অনেক যত্ন করত। কিছুক্ষণ পর হানিফ আহমেদ এসে বলল, স্যার, আপনি খেয়ে নিন। আপনি অসুস্থ হয়ে পড়লে কিন্তু আয়ানেরই লাভ। মিস্টার আজাদ চোখ তুলে হানিফ আহমেদের দিকে তাকাল। হানিফ আহমেদ হনুফা বেগমের স্বামী। ওরা দুজন একই গ্রামে থাকত। পরিবারের লোক ভালোবাসা মেনে নেয়নি বলে পালিয়েছে শহরে আসে। তারপর একটা সংস্থার মাধ্যমে ফারিহার মায়ের সাথে পরিচিত হয়।
ফারিহা মা ওদের এই বাড়িতে নিয়ে আসে। হানিফ আহমেদ মিস্টার আজাদের সাথে থাকে, রাজনীতির কাজে সাহায্য করে। হানিফ আহমেদ মিস্টার আজাদের কাছে এসে বলল, স্যার, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো ফারিহা আরও কষ্ট পাবে। আপনি তো জানেন আপনি অসুস্থ হলে ফারিহা ঠিক থাকতে পারে না। আর তাছাড়া আয়ানের থেকে ফারিহাকে মুক্ত করতে হলে আপনাকে তো সুস্থ থাকতে হবে। মিস্টার আজাদ কিছু না বলে চুপচাপ বসা থেকে উঠে ডাইনিং টেবিলের দিকে গেল। হানিফ আহমেদ ইশারায় হনুফা বেগমকে খাবার দিতে বলে। আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ফারিহা এখন ফ্লোরে বসে আছে। আয়ান ফারিহার কাছে গিয়ে বলল, এখানে বসে আছো কেন? ওঠো। আয়ানের কথা শুনে ফারিহা কেঁপে উঠল। আয়ানের রাগটা এখন কমে গিয়েছে, তাই ফ্লোরে হাঁটু গেড়ে বসে আলতো করে ফারিহার গালে হাত রাখল। চড় মারার কারণে গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। আয়ান আস্তে আস্তে এগিয়ে গিয়ে ফারিহার দুগালে দুটো চুমু খেল। ফারিহা আগের মতোই বসে আছে। বলতে গেলে এক প্রকার স্ট্যাচু হয়ে গিয়েছে। আয়ান দুহাত দিয়ে ফারিহার চোখের অশ্রু মুছে দিল। তারপর বলল, আমার রাগ ওঠাও কেন বলো তো? তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তো আমি তোমাকে মারব না। শুধু শুধু আমার সাথে তর্ক করে কেন আমার রাগ ওঠাও? আর এরকম করো না, ঠিক আছে? এখন উঠো দেখি। ফারিহা চুপচাপ আয়ানের দিকে তাকালো, কিছু বলল না। আয়ান ফারিহার কাঁধ ধরে ফ্লোর থেকে উঠালো। তারপর বলল, আজকে ভার্সিটি থেকে এসে তো কিছু খাওনি, এখন ডিনার করব, চলো। ফারিহা কিছু বলতে যাবে তখন আয়ান ফারিহাকে থামিয়ে দিয়ে বলল, আমার কথা অমান্য করা আমি পছন্দ করি না। আর কোনো কথা নয়, এখন খাবে মানে এখনই খাবে, চলো। আয়ান আর এক মুহূর্ত দেরি না করে ফারিহাকে কোলে তুলে নিচে যাওয়ার জন্য পা বাড়াল। ফারিহা অবাক চোখে আয়ানকে দেখছে। এই তো কিছুক্ষণ আগে ওর সাথে এত রুড ব্যবহার করল, এমনকি চড়ও মারল, আর এখন এসে ওকে চুমু খাচ্ছে, আদর করে কথা বলছে, কেয়ার করছে। আয়ানের আসল সত্তা কোনটা ফারিহা নিজেই বুঝতে পারছ না। কেটে গেছে 1 সপ্তাহ। ফারিহা এখনো আয়ানের সাথে স্বাভাবিক হতে পারেনি। যদিও ওই দিনের পর থেকে আয়ান ফারিহাকে আর জোর করেনি, তবুও ফারিহা আয়ানকে দেখলে ভয়ে সিটিয়ে থাকে। আয়ান ফারিহার সাথে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করে। ফারিহা ভার্সিটির পড়াশোনা, রেস্টুরেন্টের কাজ এসব নিয়ে ভালোই দিন কাটছে। ফারিহা মিস্টার আজাদের সাথে আর সরাসরি দেখা করেনি, কিন্তু লুকিয়ে লুকিয়ে ঠিকই ফোনে কথা বলেছে। ফারিহা ভাবে আয়ান হয়তো জানে না, কিন্তু ফারিহা জানে না যে ফারিহা যে মিস্টার আজাদের সাথে লুকিয়ে কথা বলে সেই সব আয়ান জানে। কারণ আয়ান ফারিহার ফোন নিজের ফোনের সাথে কানেক্ট করে রেখেছে। ফারিহার ফোনে কে কল দে, ফারিহা কার সাথে কি কথা বলে, সব আয়ান শুনতে পায়। কিন্তু অদ্ভুত হলো এই যে মিস্টার আজাদের সাথে কথা বলার পরেও আয়ান ফারিহাকে কিছু বলে না। আয়ানের মাথায় কি চলছে সেটা ওই জানে। আয়ান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে তখন ফারিহা রুমে আসলো। ফারিহাকে দেখে আয়ান হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, কোথায় ছিলে তুমি? ঘুম থেকে উঠে দেখিনি। তুমি সারাক্ষণ কোথায় কোথায় ঘুরে বেড়াও? আয়ানের কথায় ফারিহা একটু থতমত খেয়ে গেল। তারপর বলল, কি কিচেনে ছিলাম। আয়ান ভ্রু কুঁচকে বলল, সকাল থেকে কিচেনে? না, ভোরে ছাদে গিয়েছিলাম। আচ্ছা, তুমি ছাদে এত কি করো বলতো? সকালে, রাতে, বিকালে,
যখন সুযোগ পাও তখনই ছাদে চলে যাও। তো গেলে কি হয়েছে? আপনার যা বাড়ি আশেপাশে তো কোনো বড় বাড়ি নেই। চিন্তা করবেন না, ছাদ থেকে আমি কোনো ছেলেদের দেখি না। আয়ান ফারিহার দিকে এক নজর তাকিয়ে আবার রেডি হতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর বলল, সব সময় তারা তারা কথা না বললে হয় না, না? ভার্সিটি যাবে না? যাব, মানে আপনাকে একটা কথা বলার ছিল। হুমম, বল। ফারিহা দাঁড়িয়ে উসখুস করছে দেখে আয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, বাই এনি চান্স তুমি কি তোমার বাপির সাথে দেখা করার কথা বলবে? না না, ওটা না। আসলে আজকে ভার্সিটি শেষে একটু অনাথ আশ্রমে যেতে চাই। অনেকদিন যাওয়া হয় না, প্লিজ না করবেন না। আপনার বডিগার্ডরা সাথে থাকবে। আয়ান ভ্রু কুঁচকে বলল, অনাথ আশ্রম? হ্যাঁ, অনাথ আশ্রম। আমাদের রেস্টুরেন্টে থেকে যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। বাপি বছরের প্রায় সময়ই ওই অনাথ আশ্রমের বাচ্চাদের জামা কাপড় খাবার দিত। আমিও বাপির সাথে যেতাম। ওদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগত। তারপর আমার রেস্টুরেন্ট চালু করার পর নিজের টাকা দিয়ে ওদেরকে সাহায্য করেছিলাম। কিন্তু বিয়ের পর? ফারিহা মাথা নিচু করে ফেলল। আয়ান স্বাভাবিকভাবে বলল, বিয়ের পর? বিয়ের পর আর যাওয়া হয়নি। ওদেরকে অনেক মিস করছি। আপনি যদি রাগ করেন তাই এতদিন বলতে পারিনি। প্লিজ আজকে না করবেন না। আয়ান অবাক হয়ে ফারিহাকে দেখছে। মেয়েটা ওকে কত ভয় পায়। সামান্য একটা কথা বলার জন্য কতবার আটকে গিয়েছে। ভীতু ভীতু চেহারা, বারবার মাথা নিচু করছে। আয়ান কি ওর সাথে একটু বেশি রুড ব্যবহার করে? ফারিহার ভয় কাটিয়ে দিয়ে আয়ান হাসিমুখে বলল, তোমার ইচ্ছা হলে যেতে পারো। তবে হ্যাঁ, আমার বডিগার্ডরা তোমার সাথে থাকবে। হুম, ওরা আমার সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ পারমিশন দেওয়ার জন্য। ফারিহা চলে যেতে নিলে আয়ান বলল, তোমার বোধহয় কারোর থেকে পারমিশন নেয়ার অভ্যাস নেই, তাই না? ফারিহা পেছনে ফিরে আয়ানের দিকে তাকালে আয়ান আবার বলল, না, মনে হলো আর কি। এই যে সামান্য একটা পারমিশনের জন্য আমার সাথে কিরকম ভয় পেয়ে কথা বললে। তাছাড়া আসলে কিভাবে কথাটা বলবে বুঝে উঠতে পারছিলে না। এম আই রাইট? হুম। আসলে আমার গার্জিয়ান বলতে শুধু বাপি ছিল। আর বাপি আমাকে কখনো কিছুতে বাধা দিত না। আমি যেখানে যেতে চেয়েছিলাম নিজের ইচ্ছামতো যেতে পেরেছিলাম। বাপির পারমিশন লাগত না, শুধু বাপিকে ফোন দিয়ে বলে দিলেই হতো। ভার্সিটি শেষে স্কুটি করে আমি আর নৌসিন অনেক ঘোরাঘুরি করতাম। মাঝে মাঝে অনাথ আশ্রমের যেতাম, কিন্তু হ্যাঁ, রাত হওয়ার আগে বাসায় ফিরতে হতো। না হলে বাপি টেনশনে অসুস্থ হয়ে পড়ত। বলেই ফারিহা হেসে দিল। ও মাঝে মাঝে লেট করে বাসায় ফিরে দেখত সার্ভেন্টরা মিস্টার আজাদের মাথায় পানি ঢালছে। মিস্টার আজাদ কেমন অস্থির অস্থির করছে, কারণ ফারিহা এখনো বাসায় ফিরেনি। অন্য সময় বাপি অসুস্থ হলে ফারিহা নিজেও অস্থির হয়ে উঠত। কিন্তু ওর বাপির এই কাণ্ডগুলা দেখে আরো হাসত। ফারিহার হাসিমুখ দেখে আয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তারপর বলল, তা তোমার আর কি কি সিক্রেট আছে? ফারিহা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সিক্রেট? আমার আবার কিসের সিক্রেট? হ্যাঁ, সিক্রেটই তো। এই যে নিজে রেস্টুরেন্ট চালাও, নিজে ইনকাম করে অনাথ আশ্রমের বাচ্চাদের সাহায্য করো। এরকম আর কি কি সিক্রেট আছে যা আমি জানি না? ফারিহা হেসে বলল, আর কিছু নেই। আর এগুলা তো সিক্রেট না।
আমি তো ভেবেছিলাম আপনি হয়তো জানেন। এটা বলে ফারিহা চুপ হয়ে গেল। ফারিহার নিজের কথা শুনে নিজেরই হাসি পাচ্ছে। যেখানে আয়ান ওর নামটাই জানত না, সেখানে কি করে এসব জানবে যে ওর নিজের রেস্টুরেন্ট আছে। ও অনাথ আশ্রমের বাচ্চাদেরকে সাহায্য করে। আয়ানকে কিছু বলতে না দিয়ে ফারিহা আবার বলল, আচ্ছা আমি নিচে যাচ্ছি, আপনিও আসেন। নাস্তা রেডি। বাসায় আসবে কয়টায়? আয়ানের কথা শুনে ফারিহা একটু উসখুস করে বলল, আসলে অনেকদিন পর যাচ্ছি তো, আর ওদের কাছে গেলে আমার আসতে ইচ্ছে করে না, তার জন্য বাপির অনেক বকাও শুনেছি। কিন্তু আপনি চিন্তা করবেন না, রাত হওয়ার আগে ফিরে আসব। আর আপনার বডিগার্ডরা তো আছেই। ফারিহার কথার ধরন দেখে হেসে দিল। আয়ান জানে বডিগার্ডরা ফারিহার সাথে থাকে বলে ফারিহা অখুশি। সেটা ফারিহার আচরণ দেখেই বোঝা যায়। আয়ার মুচকি হেসে আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে থাকল। ফারিহা নিচে চলে গেল। ভার্সিটি ক্লাস শেষে ফারিহা, নৌশিন, শিহাব ক্যাম্পাস হাঁটছে। নৌশিন বকবক করছে আর শিহাব কিছুক্ষণ পরপর নৌশিনের মাথায় চাটি মারছে। নৌশিন আবার শিহাবের পিঠে কিল ঘুষি দিচ্ছে। ওদের কাণ্ড দেখে ফারিহা হাসছে। ফারিহা হাসছে দেখে নৌশিন বলল, এই তোর হাসি পাচ্ছে? দেখ শিহাব আমাকে মারছে। শিহাইব্বা আমার চুল ছাড়। ছাড়ব না। তুই আমাকে মারলি কেন? আমার পিঠটাকে কি নিজের সম্পত্তি মনে করিস, যে যখন তখন কিল ঘুষি মারছিস? 100 বার মারব। এই তোরা কি শুরু করলি বলতো? আমরা অনাথ আশ্রমের বাচ্চাদের কাছে যাচ্ছি। তোরাই এখন বাচ্চামি করছিস। তোদেরকে কে সামলাবে? শিহাব বলল, আমি কিছু করিনি ফারিহা, যা করার এই শাকচুন্নি করেছে। ফারিহা দেখলি তোর সামনে তোর বেস্টুকে শাকচুন্নি বলছে? ফারিহা কি তোর একার বেস্টু নাকি রে? ফারু আমারও বেস্টি। এই তোরা দুজন চুপ এবার। কিন্তু আমার রাগ উঠছে। ফারিহার ধমক শুনে দুজনই চুপ করে গেল। তারপর তিনজন কথা বলতে বলতে ভার্সিটির গেট দিয়ে বের হল। আয়ানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিহা অবাক হয়ে সামনে দিকে তাকাল। আয়ান গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আর ভার্সিটির সুন্দর সুন্দর মেয়েরা সব আয়ানের আশেপাশে ঘুরঘুর করছে। সব মেয়েরা একদম হা করে আর কে দেখছে। ফারিহার দৃষ্টি অনুসরণ করে শিহাব আর নৌশিনও সামনে দিকে তাকাল। আয়ান ফারিহাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে হাত দিয়ে ইশারা করে হাই দেখাল। তারপর ফারিহার কাছে এগিয়ে আসল। ফারিহা অবাক হয়ে বলল, আপনি এখানে? আমিও তোমার সাথে অনাথ আশ্রমের যাব। আমিও দেখি আমার বউটা কি সমাজ সেবা করে। শিহাব আর নৌশিন এখনো হা করে আয়ানকে দেখছে। আয়ান হাসিমুখে শিহাবের দিকে এক হাত বাড়িয়ে বলল, তুমি শিহাব রাইট? তোমাদের সাথে আগে কখনো দেখা হয়নি, কিন্তু ফারিহা বাসায় প্রায় সময় তোমাদের কথা বলে, তাই চিনতে পেরেছি। শিহাব অপ্রস্তুতভাবে আয়ানের সাথে হাত মিলাল। নৌশিন গালে হাত দিয়ে চোখ বড় বড় করে আয়ানকে দেখছিল। আগে টিভিতে পেপারে আয়ানকে দেখেছিল, কিন্তু কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। তাই এখানে সামনাসামনি দেখে নিজেকে সামলাতে পারছে না। আয়ান নৌশিনের গাল টেনে দিয়ে বলল, তুমি নৌশিন রাইট? ইউ আর সো কিউট। আয়ানের আচরণে নৌশিন হতভম্ব হয়ে গেল। তারপর একটু হেসে বলল, হুম আমি নৌশিন। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি।
তোমরাও অনাথ আশ্রমের যাবে? আচ্ছা, আমার গাড়িতে চলো। ফারিহা এদিক ওদিক তাকিয়ে বলল, আপনার বডিগার্ডরা কই? ওদেরকে পাঠিয়ে দিয়েছি। এখন আমি আছি, আমার বউকে আর কারোর নজরদারিতে রাখতে হবে না। আয়ানের এত মিষ্টি মিষ্টি কথা শুনে শিহাব আর নৌশিন অবাক হচ্ছে। ফারিহা শিহাব আর নৌশিনের দিকে তাকিয়ে বলল, চল। তারপর আয়ান ড্রাইভিং সিটে বসল, আর ফারিহা সামনের সিটের পাশে। নৌশিন আর শিহাব পেছনে বসেছে। প্রায় আধা ঘন্টা পর কথা বলতে বলতে ওরা অনাথ আশ্রমের পৌঁছে গেল। এই আধা ঘন্টায় আয়ান নৌশিন আর শিহাবের সাথে একদম ফ্রি হয়ে গিয়েছে। নৌশিন আর শিহাব আয়ানের আচরণে অবাক হচ্ছে, কারণ ওরা ধারণা করেছিল আয়ান খুব বাজে একটা লোক। আর করবে নাই বা কেন, আয়ান ফারিহার সাথে যা করল। কিন্তু এখন আয়ানের কথাবার্তায় তার বিপরীত মনে হচ্ছে। ফারিহা গাড়ি থেকে নেমে অনাথ আশ্রমের গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই এক ঝাঁক বাচ্চা এসে ওর উপর হামলে পড়ল। ফারিহা হাঁটু গেড়ে বসে সবাইকে জড়িয়ে ধরল। বাচ্চারা একজনের উপর আরেকজন এসে কে আগে ফারিহাকে জড়িয়ে ধরবে তার জন্য হুড়োহুড়ি লেগে যায়। ফারিহা হেসে সবাইকে শান্ত হতে বলল। আয়ান অবাক হয়ে বাচ্চাদের দেখছে। প্রথমে বাচ্চারা এভাবে ফারিহার দিকে দৌড়ে আসায় আয়ান হতভম্ব হয়ে গিয়েছিল। নৌশিন আর শিহাব পাশে দাঁড়িয়ে হাসছে, কারণ ওরা এই ঘটনার সাথে পরিচিত। একে একে বাচ্চারা ফারিহাকে বলতে শুরু করল, পিপি তুমি এতদিন পর আসলে কেন? আমরা তোমার উপর রাগ করেছি। তুমি কি আমাদের ভুলে গিয়েছ? তুমি আমাদের একদম মিস করো না, তাই না? কিন্তু আমরা তোমাকে অনেক মিস করেছি। ফারিহা একটু হেসে বলল, ওলে বাবালে, আমার বাচ্চারা দেখি সবাই আমার উপর অভিমান করে আছে। তাহলে আমি চকলেটগুলো কাকে দেব? ফারিহার কথা শুনে বাচ্চারা সবাই লাফাতে লাফাতে বলল, আমাকে আমাকে। ওকে ওকে, তোরা সবাই শান্ত হ, তোদের সবার জন্য চকলেট এনেছি। ফারিহা অনাথ আশ্রমে কাজ করে দুটো ছেলেকে গাড়ি থেকে চকলেট নামাতে বলল। ফারিহা সকালে আয়ানের বডিগার্ডের দিয়ে চকলেট কিনেছিল। তারপর ওই গাড়িতে চকলেটগুলো ছিল। কিন্তু আয়ান এসে বডিগার্ডের দিয়ে ওর গাড়িতে চকলেটগুলো নিয়েছিল। ছেলে দুটো চকলেট নামাতে গেল আর ফারিহা আয়ানকে ইশারা করে বাচ্চাদের নিয়ে ভেতরে দিকে এগোয়। আয়ান এখনো একটা ঘোরের মধ্যে আছে। বাচ্চাদের আচরণেই বোঝা গেছে ওরা ফারিহাকে কত ভালোবাসে। ফারিহা কিছুদিন এসেছে না বলে কত রাগ অভিমান। ফারিহা সত্যিই অসাধারণ একটা মেয়ে। ফারিহাকে ভেতরে আসতে দেখে ঝুমা আন্টি এগিয়ে এসে বলল, ফারিহা তুমি এতদিনে আসলে? বাচ্চারা তো আমাকে জ্বালিয়ে মারছে, পিপি কবে আসবে? পিপি কবে আসবে বলে বলে। ফারিহা একটু হেসে বলল, আসলে একটু ঝামেলায় ছিলাম আন্টি। হ্যাঁ আমি শুনেছি। তুমি এতদিন আসছিলে না দেখে আমি তোমার বাবাকে কল করেছিলাম। তখন তোমার বাবা বলল, তোমার জন্য খুব খারাপ লাগছে। ফারিহা জোরপূর্বক হেসে বলল, না না আন্টি কষ্ট পাচ্ছেন কেন? আমি অনেক ভালো আছি আর আন্টি পরিচিত হন আমার হাজবেন্ড আয়ান খান। আয়ান অবাক চোখে ফারিহার দিকে তাকাল। ফারিহা কখনো আয়ানকে এভাবে কারো সাথে পরিচয় করিয়ে দেয়নি। ফারিহা যখন বলেছে আমার হাজবেন্ড আয়ান খান, তখন অজান্তেই আয়ানের মুখে হাসি ফুটে উঠল। ঝুমা আন্টি একটু বাঁকা চোখে আয়ানের দিকে তাকাল। তারপর একটু হেসে আয়ানকে বসতে বলল। ওই দুটো ছেলে চকলেট নিয়ে আসলে ফারিহা, নৌশিন আর শিহাব সব বাচ্চাদের চকলেট দিল।
ফারিহা এদিক ওদিক তাকিয়ে ঝুমা আন্টিকে ডেকে বলল, আন্টি আমার প্রিন্সেস কই? আর বলো না তোমার প্রিন্সেস। উনি তো তোমার উপর প্রচুর অভিমান করে আছে। কথা বলে কিনা দেখো। তখন নৌসিন উৎফুল্ল হয়ে বলল, দাঁড়া আমি রিমঝিমকে আনছি। গুলুমুলুটা কই গেল? নৌসিন দৌড়ে ভেতরে চলে গেল। ফারিহা সব বাচ্চাদের সাথে কথা বলছে। একটু পর নৌসিন কোলে করে একটা 4 বছরের বাচ্চা মেয়ে নিয়ে আসলো। পরনে একটা নরমাল লাল সুতি ফ্রক। গাল ফুলিয়ে নৌসিনকে বলছে, আমি যাব না, আমি যাব না। ফারিহা গিয়ে রিমঝিমের সামনে দাঁড়িয়ে কান ধরে বলল, আই এম সরি মাই প্রিন্সেস। রাগ করে না। এতগুলো সরি। পিপির সাথে কথা বলবে না? রিমঝিম মুখ ঘুরিয়ে নিল। নৌসিন জোরে হেসে বলল, বাব্বা, এইটুকু মেয়ের রাগ দেখো। রিমঝিম হচ্ছে অনাথ আশ্রমের সবচেয়ে ছোট বাচ্চা। ওর যখন 2 দিন বয়স তখন ঝুমা আন্টি ওকে রাস্তায় কুড়িয়ে পায়। ভাগ্যক্রমে সেই দিন ফারিহা ওর বাপির সাথে অনাথ আশ্রম এসেছিল। রিমঝিমকে দেখে ফারিহা কান্না করে দে। কেউ কি করে একটা বাচ্চাকে এভাবে রাস্তায় ফেলে যেতে পারে? তারপর থেকে রিমিঝিমি অনাথ আশ্রমের থাকতে শুরু করল। রিমঝিম আসার পর থেকে ফারিহা প্রায় প্রতিদিনই অনাথ আশ্রম আসত। রিমঝিম নামটাও ফারিহার দেওয়া। সব বাচ্চাদের থেকে ফারিহা রিমঝিমের প্রতি বেশি দুর্বল। ফারিহা রিমঝিমের সামনে দাঁড়িয়ে ঠোঁট উল্টে ফেলল। রিমঝিম আর চোখে ফারিহার দিকে তাকিয়ে আধো আধো কণ্ঠে বলল, এই পিপি তুমি কি এখন কান্না করবে নাকি? আমি রাগ করিনি, কোলে নাও। ফারিহা মিষ্টি হেসে রিমঝিমকে কোলে নিল। তারপর রিমঝিমের জন্য স্পেশাল চকলেটটা ওর হাতে দিল। শিহাব এসে রিমঝিমের সাথে হাই পাইপ করে। রিমঝিম আয়ানের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, পিপি এই হ্যান্ডসাম ছেলেটা কে গো? কেন প্রিন্সেস? ছেলেটাকে পছন্দ হয়েছে বুঝি? হ্যাঁ, কত সুন্দর দেখতে। একদম সিনেমার হিরোদের মতো। এই তুমি কে? রিমঝিমের কথায় আয়ান থতমত খেয়ে গেল। দ্য গ্রেট মাফিয়া কিং আয়ান খান সামান্য একটা বাচ্চা মেয়ে কোথায় অপ্রস্তুত হয়ে পড়ল। নৌসিন রিমঝিমের গাল টেনে দিয়ে বলল, এই হ্যান্ডসাম ছেলেটা তোর পিপির বর। রিমঝিম গালে হাত দিয়ে বলল, পিপির বর? তারপর আয়ানের দিকে 2 হাত বাড়িয়ে বলল, এই হ্যান্ডসাম ছেলে, আমাকে কোলে নাও। আয়ান অবাক চোখে একবার রিমঝিমের দিকে আর একবার ফারিহার দিকে তাকাল। ফারিহা চোখের ইশারায় রিমঝিমকে কোলে নিতে বলল। আয়ান কখনো বাচ্চাদের কোলে নেনি। এমনকি ও বাচ্চাদের খুব একটা পছন্দ করে না। অপ্রস্তুত হয়ে রিমঝিমকে কোলে নিল। রিমঝিম আয়ানের চুলে হাত দিয়ে বলল, ওমা তুমি কত সুন্দর। পিপি তুমি তো সুন্দর ছেলেটাকে বিয়ে করে ফেললে। আমার জন্য এরকম একটা বয়ফ্রেন্ড খুঁজবে। রিমঝিমের কথায় উপস্থিত সকালে হেসে দিল। ঝুমা আন্টি বলল, হয়েছে আর পাকনা পাকনা কথা বলতে হবে না। সকাল থেকে তো তোর মন খারাপ। যেই পিপি এসেছে সেই দুষ্টুমি শুরু। সকালে পিপির জন্য মন খারাপ ছিল। এখন তো পিপির চলে এসেছে। সাথে আবার এই হ্যান্ডসাম ছেলেটাকেও এনেছে। বলেই রিমঝিম আয়ানের গালে একটা চুমু খেল। আয়ান মায়াবী চোখে রিমঝিমের দিকে তাকাল। বাচ্চাটা খুব কিউট। এরকম মিষ্টি একটা মেয়ে এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। এখন বিকেল বেলা। ফারিহা বাচ্চাদের সাথে খেলছে। আর আয়ান দূরে দাঁড়িয়ে ফারিহাকে দেখছে। বাচ্চাদের সাথে মিশে ফারিহা একদম বাচ্চা হয়েছে।
ওরা কানামাছি খেলছে, ফারিহা চোখ বাঁধা। ফারিহা খিলখিল করে হাসছে আর বাচ্চাদের তাড়া করছে। বাচ্চারাও দৌড়াচ্ছে। ফারিহার মধ্যে যে এরকম একটা বাচ্চা লুকিয়েছিল সেটা আয়ানের জানা ছিল না। আজকে আয়ান সত্যিই অবাকের উপর অবাক হচ্ছে। আয়ানের একদৃষ্টিতে ফারিহাকে দেখছে, তখন ঝুমা আন্টি আয়ানের পাশে এসে দাঁড়াল। আয়ান ঝুমা আন্টির উপস্থিতি টের পেল না। ঝুমা আন্টি আয়ানের দিকে তাকিয়ে বলল, ফারিহাকে দেখছ? ঝুমা আন্টির কথা শুনে আয়ান নড়েচড়ে দাঁড়াল। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, না না, বাচ্চাদের দেখছিলাম। মিথ্যা বলো না। আমি তোমার বড়, আমি তোমাদের বুঝতে পারি। না মানে? ফারিহা খুব ভালো একটা মেয়ে। এই অনাথ আশ্রমের বাচ্চাদের অনেক আদর করে। ফারিহা টাকা না দিলে হয়তো বাচ্চারা এত সুখী থাকতে পারত না। মেয়েটার মনটা ভালো, কিন্তু ভাগ্যটা অনেক খারাপ। আয়ান চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুমা আন্টির কথা শুনছিল। কিছুক্ষণ পর ঝুমা আন্টি আবার বলতে শুরু লাগল, আসলে ফারিহার ও ছোট থাকতে ওর মা মারা গিয়েছিল। তাই হতো বাবা মাহীন বাচ্চাদের কষ্টগুলো বুঝে। ওর কিডন্যাপ হওয়ার খবরটা শুনে খুব কষ্ট পেয়েছিলাম। তোমার সাথে কথা বলছি বলে ভেবো না আমি তোমাকে পছন্দ করেছি। তুমি ফারিহার সাথে যা করেছ ঠিক করনি। তবে হ্যাঁ, দয়া করে এই মেয়েটাকে কষ্ট দিও না। মেয়েটা অনেক ভালো। এমন যেন না হয় কষ্ট পেতে পেতে তোমার উপর থেকে ওর মায়া উঠে যায়। তখন তুমি চাইলে ওকে ফিরে পাবে না। ঝুমা আন্টি আর কিছু না বলে আয়ানকে এক সাগর ভাবনার মধ্যে ফেলে চুপচাপ চলে গেল। আয়ান আবার ফারিহার দিকে তাকাল। ফারিহা আর বাচ্চারা খেলছে। নৌসিন শিহাব পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। আপনি এখানে এসে বোর হচ্ছেন তাই না? আপনার আসার কি দরকার ছিল? ফারিহার কথা শুনে আয়ান পেছনে ফিরল। আয়ান চুপচাপ একা একা হেঁটে অনাথ আশ্রমটা দেখছিল। ফারিহা খেলতে খেলতে আয়ানের দিকে চোখ যায়। তারপর নৌসিন আর শিহাবকে বাচ্চাদের সাথে খেলতে দিয়ে আয়ানের কাছে আসল। আয়ান হেসে বলল, না না, বোর হচ্ছি না। অনাথ আশ্রমটা দেখছিলাম। অনেক সুন্দর, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, সুন্দর না? তাই তো আমি প্রায় সময় এখানে চলে আসি। এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। জায়গাটাও সুন্দর আর বাচ্চাগুলোও মাশাআল্লাহ। জানেন, ওদের দেখলে না মাঝে মাঝে অনেক মন খারাপ লাগে। এত ছোট ছোট বাচ্চাগুলোর বাবা মা নেই। আয়ানের ওর বাবা মায়ের কথা মনে পড়ল। আয়ান ছোট থাকতে ওর বাবা মা মারা যায়। বাবা মা মারা যাবার পর আমেরিকা মামার কাছে চলে যায়। তাই আয়ান সেরকমভাবে বাবা মায়ের আদর পায়নি। ফারিহা হেঁটে হেঁটে আয়ানকে পুরো অনাথ আশ্রমটা দেখল। সন্ধ্যা হয়ে আসছে, তাই নৌসিন ফারিহাকে বলল, ফারিহা, সন্ধ্যা হয়ে গিয়েছে। বেশি রাত হলে ফিরতে পারব না। ফারিহা এদিক ওদিক তাকিয়ে বলল, ও, তোকে তো আবার একা ফিরতে হবে। আচ্ছা, তুই আজকে শিহাবের সাথে চলে যা। না, আমি ওই বান্দরটার সাথে যাব না। পরে দেখা যাবে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাবে। শিহাব মুখ ভেঙচি দিয়ে বলল, তোকে কে নিবে? তুই তোর পথে যা, ভাগ। ফারিহা দেখলি আমার সাথে কিভাবে কথা বলল? ফারিয়া রাগী চোখে শিহাবের দিকে তাকিয়ে বলল, শিহাবকে সবসময় নৌসিনের সাথে এরকম করিস কেন? দেখ, সন্ধে হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর রাত নামবে। এখনো নৌসিনের একা যাওয়াটা ঠিক হবে না। তুই ওকে নিয়ে যা। শিহাব কিছু বলতে যাবে, কিন্তু ফারিহা ওকে থামিয়ে দিল।
শিহাব কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে। শুধু তুই বলছিস বলে, না হলে ওকে আমার সাথে নিতে বই গেছে। নৌসিন মুখ ভেঙ্গাল। শিহাব আর নৌসিন সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ফারিহা আর আয়ান কিছুক্ষণ বাচ্চাদের সাথে থেকে সবাইকে আদর করে ঝুমার আন্টির সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ফারিহা আসার সময় রিমঝিমকে আদর করতে ভুলো না। আর আয়ান তো আজকে ফারিহাকে নতুন করে জানল। ফারিহা আর আয়ান খাবার টেবিলে বসে নাস্তা করছে। ওদের বিয়ের অনেক দিন হয়ে গিয়েছে। এই কয়েকদিনে আয়ান প্রথম ফারিহার সাথে খারাপ ব্যবহার করলেও পরে আর ফারিহাকে কষ্ট দেয়নি। আয়ান বলতে গেলে ফারিহার মায় পড়ে গিয়েছে। এরকম মিষ্টি একটা মেয়ের মায় না পড়ে থাকা যায়? তবে হ্যাঁ, আয়ান মিস্টার আজাদের থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভুলে না। মিস্টার আজাদকে তো ও বরবাদ করবেই, কিন্তু তার জন্য ফারিহাকে ব্যবহার করবে। আয়ানের মন এক কথা বলছে, মস্তিষ্ক আরেক কথা বলছে। নাস্তা খেতে খেতে ফারিহা বলল, মানে আপনাকে একটা কথা বলার ছিল। আয়ান এক হাতে খাচ্ছে আর এক হাতে মোবাইল স্ক্রোল করছে। আয়ান সেভাবেই মোবাইল দেখতে দেখতে বলল, বল। ফারিহা আসলে কিভাবে কথাটা বলবে বুঝতে পারছে না। ফারিহা জানি এটা শুনলে হয়তো আয়ান প্রচুর রেগে যাবে, কিন্তু ওকে তো বলতেই হবে। ফারিয়াকে একটু উসখুস করে নিচু কণ্ঠে বলল, আমি ভার্সিটি শেষে বাপির বাসায় যাব। ফারিহার কথা শেষ হতে না হতেই আয়ান চোখ তুলে ওর দিকে তাকাল। আয়ানের চাহনি দেখে ফারিহা থতমত খেয়ে গেল। তারপর কোনোরকমে তাড়াতাড়ি করে বলল, আগামীকাল মাম্মার মৃত্যুবার্ষিক। প্রতিবছরই মাম্মার মৃত্যুবার্ষিকীতে বাপি গরিবদুঃখীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মিলাদ পোড়ায়। আমি যেতে চাই, প্লিজ বারণ করবেন না। আয়ান শান্ত কণ্ঠে বলল, এবারও এসবের আয়োজন করা হবে তুমি কিভাবে জানলে? আয়ানের কথা শুনে ফারিহা ভয় পেয়ে গেল। ফারিহার যে মিস্টার আজাদের সাথে কথা হয় এটা আয়ানকে বলা যাবে না। ফারিহা আমতা আমতা করে বলল, প্রতি বছরই তো হয়, এবারও হবে। ফারিহার কথা শুনে আয়ান বাঁকা হাসল। ফারিহা ওর থেকে কথা লুকানোর চেষ্টা করছে, কিন্তু ফারিহা জানে না আয়ান ওর থেকেও এক লেভেলের উপরে। আয়ান সব জানে। আয়ান কিছু বলছে না দেখে ফারিহা আবার বলল, দেখুন আগামীকালকে আমার মাম্মার মৃত্যুবার্ষিক। প্লিজ আমাকে আগামীকাল আটকাবেন না। আমার কান্নার কারণে ফারিহার গলায় কথা আটকে গেল। ও শুধু ভাবছে আয়ান যদি ওকে যাতে না দেয়। আয়ান স্বাভাবিকভাবেই খেতে খেতে বলল, কয়দিন থাকার প্ল্যান করছো? না আমি থাকব না। আজকে ভার্সিটি শেষে যাব, আগামীকালকে মিলাদ শেষে বিকেলে চলে আসবে। আপনি চাইলে আপনার বডিগার্ডের আমার সাথে পাঠাতে পারেন। এমনিতে তো আমি তোমাকে ওই বাড়িতে যেতে দিতাম না, কিন্তু আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিক। ওকে ঠিক আছে, তুমি যেতে পারো। ভার্সিটির শেষে আমার বডিগার্ড আর তোমাকে পৌঁছে দেবে। আয়ানের কথা শুনে ফারিহার মুখে হাসি ফুটল। ফারিহা খুব চিন্তায় ছিল আয়ান পারমিশন দে কিনা। আয়ান আবার বলল, আর হ্যাঁ, তোমাদের বাড়িতে বডিগার্ড পাঠাবো না, কিন্তু এই সুযোগে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। না আমি পালানোর চেষ্টা করব না, আপনি নিশ্চিন্তে থাকুন। পারমিশন দেওয়ার জন্য ধন্যবাদ। ভার্সিটি শেষে আয়ানের বডিগার্ডরা ফারিহাকে ওর বাসায় পৌঁছে দিল। ফারিহা, নৌসিন আর শিহাবকে ও বলেছে ওরা আগামীকাল আসবে। ফারিহা আজকে অনেক খুশি,
প্রায় 1 মাস পর বাড়িতে এসেছে। যেদিন ফারিহা আর আয়ানের বিয়ে হয়েছিল সেদিন সকালে ফারিহা জানত না যে এতদিন পর আবার বাসায় ফিরতে পারবে। ফারিহা ওর বাপিকে বলেনি আজকে যে আসবে। ফারিহা মিস্টার আজাদকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। ফারিহা আস্তে আস্তে গেট ঢেলে ভেতরে ঢুকল। দারোয়ান আঙ্কেল ফারিহাকে দেখেই ফোকলা দাঁতে হেসে ভালোমন্দ জিজ্ঞেস করল। ফারিহা ও দারোয়ান আঙ্কেলের সাথে কথা বলে ভেতরের দিকে এগোয়। ভিতরে গিয়ে দেখে মিস্টার আজাদ বসার ঘরে সোফায় বসে ফাইল দেখছে আর হানিফ আহমেদ পাশে বসে কি যেন কথা বলছে। ফারিহা আস্তে আস্তে মিস্টার আজাদের পেছনে গিয়ে চোখ ধরল। ফারিহাকে দেখে হানিফ আহমেদ কিছু বলতে যাচ্ছিল কিন্তু ফারিহা ইশারায় চুপ থাকতে বলল। হঠাৎ চোখ ধরায় মিস্টার আজাদ হকচকিয়ে গেল। তারপর ফারিহার হাতের উপর হাত রেখে বলল, কে? আরে কে এভাবে হঠাৎ এসে চোখ ধরল? ফারিহা অভিমানী মুখ ছোট করে ফেলল। ওর বাপি ওকে চিনতে পারছে না। আগে তো ভার্সিটি থেকে এসে প্রায় সময় এভাবে চোখ ধরত, তখন তো ঠিকই চিনত। বিয়ে হয়েছে বলে কি ভুলে গিয়েছে? কিছুক্ষণ পর মিস্টার আজাদ কাপা কাপা কণ্ঠে বলল, ফারিহা। ফারিহা হেসে চোখ ছেড়ে মিস্টার আজাদের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, হ্যাঁ আমি। এতক্ষণে চিনতে পারলে? বিয়ে হয়েছে বলে কি ভুলে গেলে নাকি? মিস্টার আজাদ এক মুহূর্ত দেরি না করে ফারিহাকে বুকে জড়িয়ে নিল। তারপর ফারিহার মাথায় হাত বুলিয়ে বলল, তুই এ বাসায়? আয়ান আসতে দিল? মাম্মার মৃত্যুবার্ষিকীর কথা বলেছিলাম। তারপর পারমিশন দিয়েছে। আমি আসছি বলে তুমি খুশি হওনি? কি বলছিস? খুশি হব না কেন? আমি তো অনেক খুশি। জানিস আমি ভেবেছিলাম এবার তোর মায়ের মৃত্যুবার্ষিকীতে তোকে ছাড়া থাকতে হবে। ফারিহা হেসে বলল, আর আমাকে ছাড়া থাকতে হবে না। আমি এসে পড়েছি। তারপর হানিফ আহমেদের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল কেমন আছেন? হানিফ আহমেদ এতক্ষণ ফারিহাকে দেখছিল। ফারিহার কথায় উত্তর দিল, হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো মামনি? ভালো আছি আঙ্কেল। মনি কোথায়? হানিফ আহমেদ হেসে বলল, রান্নাঘরে মনে হয়। আমি মনির সাথে দেখা করে আসছি। বলে ফারিহা দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল। ফারিহা চলে গেলে হানিফ আহমেদ মিস্টার আজাদকে বলল, স্যার আয়ান হঠাৎ মামনিকে এ বাড়িতে আসতে দিল? অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আরে না। কি বলছো? শুনলেই তো ফারিহা মায়ের মৃত্যুবার্ষিকীতে আসতে চেয়েছিল তাই হয়তো পারমিশন দিয়েছে। কিন্তু আমার অন্য কিছু মনে হচ্ছে স্যার। আপনিও জানেন আর আমিও জানি আয়ান এত ভালো ছেলে না যে মামনি ওর কথায় আসতে দেবে। কি জানি? মিস্টার আজাদ চিন্তিত হয়ে বলল। ফারিহা কিচেনে গিয়ে দেখল হনুফা বেগম রান্না করছে। ফারিহা মনি বলে চিৎকার করে গিয়ে হনুফা বেগমকে জড়িয়ে ধরল। ফারিহাকে দেখে হনুফা বেগম কেঁদে দিল। এই মেয়েটাকে ছোট থেকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়ে বড় করেছে। আজ প্রায় 1 মাস পর দেখল তাই কান্না আটকে রাখতে পারেনি। ফারিহা হনুফা বেগমকে ছেড়ে চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছ কেন? আমি এসে পড়েছি তো। তুই কেমন মেয়ে রে? আমার কথা কি একটুও মনে পড়ল না? এই 1 মাসে একবারও কথা বললি না? মনি আমি তোমাকে খুব মিস করেছি। কিন্তু বাপির সাথে অনেক ভয় ভয় কথা বলতাম কখন উনি দেখে ফেলে আর তাছাড়া তোমার কথা মনে পড়লে আমার কান্না পেত তাই ফোনে কথা বলতে চাইনি। দেখো আজকে তো এসে পড়েছি আর রাগ করো না প্লিজ জজ। যাক আজকে এসেছিস।
আমি তো ভাবলাম এবার হয়তো তোর মায়ের মৃত্যুবার্ষিকীতে তুই থাকবি না। আচ্ছা আয়ান তোকে আসতে দিল? মনি। উনি কিছু বলেনি। হনুফা বেগম ফারিহার চুলে হাত বুলিয়ে বলল, তুই ভালো আছিস তো? আমি অনেক ভালো আছি। আমি এসে গেছি, তোমার আজকে কোনো কাজ করতে হবে না। তুমি আজকে সারাদিন আমাকে সময় দেবে। আরে কি বলছিস? কাজ করতে হবে না মানে? তুই এতদিন পর আসলি, আজকে তোর সব পছন্দের রান্না করব। না মনি, আর কোনো কথা নয়। আজকে 1 মাস আমার মেয়েটাকে নিজ হাতে রেঁধে খাওয়াতে পারি না। আমারও তো ইচ্ছে করে নাকি? ফারিহা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসছি। ফারিহা কিচেন থেকে আবার বসার ঘরে আসলো। ফারিহাকে দেখে মিস্টার আজাদ বলল, ফারিহা যা, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে লাঞ্চ করব। ফারিহা হেসে বলল, যাচ্ছি বাপি। তারপর উপরে ফারিহা ওর রুমে চলে আসলো। আজকে এতদিন পর রুমে এসে ফারিহা অবাক হয়ে গেল। ওর রুম একদম পরিপাটি, মনে হয় যেন এখানে কেউ প্রতিদিন থাকে। ফারিহা বুঝতে পারে মনি হয়তো প্রতিদিন রুম পরিষ্কার করে। ফারিহা পুরো রুম থেকে ঘুরে ঘুরে দেখছে। ও এতদিন পর নিজের রুমে এসে আলাদা অনুভূতি হচ্ছে। ফারিহা ছোট থেকে আলাদা রুমে থাকত। এই রুমটা ও নিজ হাতে সাজিয়েছে। দেয়ালের রং গোলাপি কালার, পর্দাগুলো সাদা। সব ফার্নিচার, কার্পেট সাদা গোলাপি রঙের মিশ্রণে। বেডে অনেকগুলো পুতুল, কোলবালিশ। দেয়ালে দেয়ালে ফারিহার আর ওর মা বাবার ছবি। তাছাড়া ফারিহার নিজ হাতে বানানো অনেকগুলো কাগজের ফুল আছে। পুরো রুমটা একদম বাচ্চাদের রুমের মতো দেখতে। ফারিহা মুচকি হেসে ব্যাগটা বিছানার উপর রেখে কাবার্ড থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফারিহার সব জামাকাপড় এই বাড়িতে আছে। অনেকক্ষণ পর ফারিহা গোসল করে রুমে এসে ভেজা চুলগুলো ছেড়ে দিল। তারপর কিছুক্ষণ পর নিচে নেমে ওর বাপির সাথে লাঞ্চ করতে বসল। আজকে অনেকদিন পর ওরা দুজন একসাথে বসে খাচ্ছে। ফারিহা আর মিস্টার আজাদ একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। ওরা প্রায় সময়ই কাজটা করে থাকে। ফারিহা এটা খাবো না, ওটা খাবো না বলে আবদার করছে, আর মিস্টার আজাদ বেছে বেছে ফারিহার পছন্দের খাবারগুলো মুখে তুলে দিচ্ছে। হানিফ আহমেদ আর হনুফা বেগম ওদের কাণ্ড দেখে হাসছে। খাওয়া দাওয়া শেষে ফারিহা মিস্টার আজাদের সাথে বসে গল্প করতে থাকল। মিস্টার আজাদ সব কাজ ফেলে রেখে ফারিহার সাথে কথা বলতে থাকল। মেয়েকে এতদিন পর কাছে পেয়েছে, এখন কি কাজ করলে হয় নাকি? এই বাড়িতে এসে ফারিহার মনটা ভালো হয়ে গিয়েছে। রাত 8টা। ফারিহা ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। ফারিহার ব্যালকনিটা অনেক সুন্দর। চারদিকে বিভিন্ন টবে শুধু ফুল গাছ। সবগুলো ফারিহার নিজের হাতে লাগানো। ফুলগাছ ফারিহার অনেক পছন্দের, কিন্তু আয়ানের ব্যালকনিতে কোনো ফুল গাছ নেই। আর ফারিহার সাহস হয়নি ফুল গাছ লাগানোর। যদি আয়ান রাগারাগি করে। ফারিহা ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখে নিচে সবাই কাজ করছে। মিস্টার আজাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর সবাইকে এটা বলে দিচ্ছে। একপাশে আগুন জ্বেলে ডেকোরেশনের বড় বড় পাতিলগুলোতে বাবুর্চিরা রান্না করছে। ফারিহাদের তেমন কোনো আত্মীয় নেই। মিস্টার আজাদনের কোনো ভাইবোন নেই আর মা বাবা মারা গিয়েছে। আর ফারিহার মায়ের পরিবারের কেউ নেই। তাই আজকে কোনো আত্মীয় স্বজন আসেনি। আগামীকাল মিস্টার আজাদের বন্ধুরা আসবে আর গরিব দুঃখীদের খাওয়ানো হবে।
ফারিহা চেয়েছিল ওর অনাথ আশ্রমের বাচ্চাদের এনে খাওয়াতে, কিন্তু এতগুলো বাচ্চা একসাথে আনলে সমস্যা হবে, এগুলো এক একটা যে দুষ্টু, ওদের সামলাতে প্রচুর হিমশিম খেতে হবে। তাই মিস্টার আজাদ প্রতি বছর এই দিনে অনাথ আশ্রমে ও খাবারের আয়োজন করে। মিস্টার আজাদ টাকা দেয় আর অনাথ আশ্রমের লোকেরা সব আয়োজন করে। ফারিহা ব্যালকনি থেকে একবার নিচের দিকে তাকিয়ে বাগানে যাওয়ার জন্য রুম থেকে বের হল। হনুফা বেগম কিচেনে আরও সব মহিলা সার্ভেন্টদের সাথে কাজ করছিল। ফারিহা একবার সেদিকে তাকিয়ে মুচকি হেসে বাগানের দিকে চলে গেল। বাগানে গিয়ে দেখি মিস্টার আজাদ একটা লোককে কি যেন বলছে। হানিফ আহমেদ কাজ করছে। ফারিহা গিয়ে ওর বাপির পাশে দাঁড়াল। ফারিহাকে দেখে মিস্টার আজাদ একটা ধমক দিয়ে বলল, ফারিহা, এই শীতের রাতে তুই এভাবে বের হয়েছিস কেন? তোর সোয়েটার কই? ঠান্ডা লাগবে তো। ফারিহা একটু হেসে বলল, না বাপি, আমার ঠান্ডা লাগছে না, ঠিক আছি আমি একটু দেখতে আসছি। তুমি এভাবে ধমকাচ্ছ কেন? তুই দেখ, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এভাবেই শুধু একটা জামা পরে থাকলে তো ঠান্ডা লাগবে নাকি? মিস্টার আজাদ জোরে একটা সার্ভেন্টকে ডাক দিল। মহিলাটা মিস্টার আজাদের কাছে আসলেই মিস্টার আজাদ বলল, ফারিহার রুম থেকে ওর জন্য একটা সোয়েটার বা শাল নিয়ে আসো। মহিলাটা মাথা নাড়ে চলে গেল। ফারিহা বলল, আমার ঠান্ডা লাগছে না বাপি। চুপ, আর কোনো কথা নাই। আমার সোয়েটার পরে ঠান্ডা লাগছে আর তোর নাকি ঠান্ডা লাগছে না। মিস্টার আজাদ ফারিহার হাত ধরে বলল, দেখ তোর হাত কেমন ঠান্ডা হয়ে আছে। কিছুক্ষণ পর মহিলাটা একটা শাল এনে মিস্টার আজাদের কাছে দিল। মিস্টার আজাদ শালটা নিয়ে ফারিহার গায়ে জড়িয়ে বলল, নিজেকে এত অবহেলা করিস কেন বলতো? নিজের যত্ন নিতে পারিস না? তুই জানিস না তুই অসুস্থ হলে আমার কি অবস্থা হয়? ফারিহা হেসে বলল, জানি বাপি, তুমি আমার জন্য এত চিন্তা করো না তো। চিন্তা কি আর সাধে করি? তুই নিজের খেয়াল রাখতে হলে তো আমার চিন্তা করতে হয় না। আয় এখানে বসো। না না বাপি, বসব না, আমি দাঁড়িয়ে দেখছি। ফারিহা যেখানে রান্না হচ্ছে সেদিকে একটু এগিয়ে গেল। তারপর আগুন থেকে স্বাভাবিক দূরত্বে দাঁড়াল। কেউ রান্না করছে, কেউ যেখানে খাওয়ানো হবে সেই জায়গার আয়োজন করছে। সবাই খুব ব্যস্ত। ফারিহা বুকের কাছে হাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এইদিকে তাকাচ্ছে, আবার কিছুক্ষণ ওইদিকে তাকাচ্ছে। আজকে আয়ান বাসায় ফিরে রুমে এসেই মনটা খারাপ হয়ে যায়। কারণ আজকে তো ফারিহা বাসায় নেই। আয়ান ফারিহাকে খুব মিস করছে। একদিন ফারিহা নেই বলে আয়ানের মনে এত অস্থির হচ্ছে কেন আয়ান বুঝতে পারছে না। আয়ান রুমে আসলে একটা সার্ভেন্ট কফি দিয়ে যায়। আজকে আয়ানের কাছে কফিটা ও বিষাক্ত মনে হচ্ছে। কারণ এতদিন ফারিহার হাতের কফি খেতে খেতে অভ্যেস হয়ে গিয়েছে। ফারিহা দারুণ কফি বানায়। আয়ান ভাবছে ফারিহা আসার আগে তো সার্ভেন্টের হাতেই কফি খেত, কিন্তু এখন ফারিহার হাতে কফি খেয়ে এতদিনের খাওয়া সার্ভেন্টের হাতের কফি ভালো লাগছে না। আয়ান ডিনার করে রুমে এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। ফারিহা প্রায় সময় ব্যালকনিতে আর ছাদে দাঁড়িয়ে আকাশ দেখত। আয়ান বোঝে না মেয়েটা এভাবে একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কি দেখে। আয়ান ব্যালকনি থেকে রুমে এসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু আয়ানের কাজে মন বসছে না। ফারিহাকে ভীষণভাবে মিস করছে। ফারিহা থাকলে এখন গুটি গুটি পায়ে সারা বাড়ি হেঁটে বেড়াত। রুমে এসে এটা সেটা কাজ করত।
আয়ানের সামনে ঘুরঘুর করত অথবা স্টাডি টেবিলে বসে বসে পড়ত। আর আয়ান কাজ করার ফাঁকে ফাঁকে ফারিহাকে দেখত। আয়ান আর থাকতে না পেরে ল্যাপটপে নিয়ে ফারিহাকে ভিডিও কল দিল। কিন্তু ফারিহা কল রিসিভ করছে না। আয়ান একবার, দুইবার, প্রায় 10 বার করে দিল। কিন্তু রিং বেজে যাচ্ছে, কেউ কল রিসিভ করছে না। আয়ান এবার রেগে ল্যাপটপটা পাশে সোফায় ছুঁড়ে মেরে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে থাকল। আর ফারিহা এইদিকে মিস্টার আজাদের সাথে কথা বলছে আর সবার কাজ দেখছে। মোবাইল তো রুমে বেজেই চলেছে। রাত 11টার দিকে ফারিহা অনেকক্ষণ বাগানে ঘোরাঘুরি করে নিচ থেকে ডিনার করে একবারে উপরে আসল। রুমে এসে মোবাইল হাতে নিয়ে ফারিহা চমকে উঠল। আয়ানের প্রায় 50+ কল। আয়ান এতগুলা কল দিয়েছে কিন্তু ফারিহা রিসিভ করেনি। এবার আয়াত যদি রেগে যায়, ফারিহা কল ব্যাক করতে যাবে, তখন আবার মোবাইল বেজে উঠল। ফারিহা কাপা কাপা হাতে কল রিসিভ করে কানে ধরতেই ওই পাশ থেকে আয়ান বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলে? কল রিসিভ করছিলে না কেন? আমি কখন থেকে তোমাকে কল দিয়ে যাচ্ছি। ফোনে যদি কথাই না বলো তাহলে ফোন ব্যবহার করে কেন? কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? আনসার মি দে মিট। আও, আপনি কথা বলার সুযোগ দিলে তো কথা বলবো। আয়ান এবার শান্ত কণ্ঠে বলল, কল রিসিভ করছিলে না কেন? সরি, আমি রুমে ছিলাম না আর ফোন এখানে ছিল। কোথায় গিয়েছিলে? বাবার বাড়ি যাওয়ার সাথে সাথে পাখনা গজিয়েছে, তাই না? কার সাথে দেখা করতে গিয়েছ? আয়ানের কথা শুনে ফারিহা থতমত খেয়ে গেল। কার সাথে দেখা করতে গিয়েছে মানে? আয়ান কি ফারিহাকে এরকম মেয়ে ভাবে নাকি? কি আলতু ফালতু কথা বলছে। ফারিহা বিরক্তি নিয়ে বলল, আরে কার সাথে দেখা করতে যাব? নিচে গিয়েছিলাম বাপির কাছে। হ্যাঁ, এখন বাপিকে পেয়ে তো আমাকে ভুলে গিয়েছ। তোমাকে ওই বাড়িতে পাঠানোটাই ভুল হয়েছে। আচ্ছা সরি, আর কখনো এরকম হবে না। আপনি কিছু বলবেন? কল দিলেন যে। আয়ান একটু রেগে বলল, কেন? আমি তোমাকে কল দিতে পারি না? না না, আমি সেভাবে বলতে চাইনি। আপনি ভিডিও কলে আসো। হ্যাঁ? কি বলছি শুনতে পাওনি? আরেকবার বলবো? এটা বলে আয়ান কল কেটে দিয়ে ফারিহাকে ভিডিও কল দিল। ফারিহা অস্বস্তিতে পড়ে গেল। ভিডিও কলে কথা বলতে ফারিহার খুব লজ্জা লাগে। আগে কখনো কারো সাথে তেমন ভিডিও কলে কথা বলেনি। আর তাছাড়া আয়ানের সাথে এমনিতেই কথা বলতে ভয় ভয় লাগে, ভিডিও কলে কিভাবে কথা বলবে। ফারিহা কল রিসিভ করলে স্ক্রিনে আয়ানের মুখটা ভেসে উঠল। আয়ান একটা পাতলা টি শার্ট পরে আছে। ফারিহা ভাবছে এই লোকটার কি শীত লাগে না নাকি? আর আয়ান একদৃষ্টিতে ফারিহাকে দেখছে। আগে প্রতিদিন অফিস থেকে বাসায় ফিরে আয়ান ফারিহাকে দেখত। আর আজকে কিছুক্ষণ ফারিহাকে না দেখে আয়ান অস্থির হয়ে পড়েছিল। ফারিহা একটা গ্রে রঙের শাল পরে আছে, চুলগুলো ঢিলে করে ঝুঁটি বাঁধা, তাই সামনের চুলগুলো মুখে এসে লেপ্টে রয়েছে। ফারিহা বারবার হাত দিয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিচ্ছে আর অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আয়ান কিছুক্ষণ ফারিহাকে দেখে বলল, ডিনার করেছ? ফারিহা নিজ কণ্ঠে বললে, হুম। আমি ডিনার করেছি কিনা জিজ্ঞেস করবে না? আয়ানের কথায় শুনে ফারিহা চোখ তুলে ওর দিকে তাকাল। তারপর বলল, আপনি ডিনার করেছেন? ফারিহার কথা শুনে আয়ান ঠোঁট কামড়ে হাসল। তারপর বলল, হুম। নিচে এতক্ষণ কি করছিলে?
আসলে আগামীকালকে যে সবাইকে খাওয়ানো হবে তার জন্য সব রান্নার আয়োজন করছিল, সেগুলো দেখছিলাম। আর বাপির সাথে গল্প করছিলে, সেটা কেন লুকাচ্ছ? আয়ানের কথা শুনে ফারিহা চুপ করে গেল। আয়ান আরও কিছুক্ষণ ফারিহাকে মন ভরে দেখে তারপর বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। ফারিহা কিছু বলতে নিলে আয়ান ফারিহাকে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা নেই, এখন চুপচাপ গুডগার্লদের মতো শুয়ে পড়ো যাও। ফারিহা ভদ্র মেয়ের মতো হ্যাঁসূচক মাথা নাড়ল, তারপর কল কেটে দিল। আয়ান ফারিহার ভঙ্গিমা দেখে ঠোঁট কামড়ে হাসল। এখন যদি ফারিহার সাথে না কথা বলতো তাহলে হয়তো আয়ানের আজকে সারারাত ঘুম হতো না। আয়ান এতক্ষণ অস্থির অস্থির করছিল, কিন্তু এখন ফারিহার মায়াবী মুখটা দেখে শান্ত হয়েছে। আয়ান আরও অনেকক্ষণ কাজ করে তারপর ঘুমোতে গেল। আজকে বিছানাটাও ফাঁকা। কক্সবাজারের থেকে আসার পর থেকে আয়ান ফারিহাকে আর সোফায় শুতে দেয়নি। প্রতিদিন ফারিহাকে জড়িয়ে ধরে ঘুমাত। যদিও ওই দিনের পর থেকে আর কখনো ফারিহার সাথে জোর করেনি, কিন্তু যখন তখন ফারিহাকে জড়িয়ে ধরা, কিস করা, এগুলো তো চলতই। আজকে ফাঁকা বিছানায় শুয়ে আয়ান ফারিহাকে খুব মিস করছে। চলবে।